সুপ্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থীরা, আলোচনার শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা ইতিমধ্যেই আমার বেশ কিছু ক্লাস দেখেছ। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা প্রথম পত্র, কবিতা অংশ থেকে সেই দিন এই মাঠ, লিখেছেন জীবনানন্দ দাশ। তোমরা কবিতার আলোকে কীভাবে সহজে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো, তাই এই আলোচনার মূল উদ্দেশ্য। তো ছোট্ট একটি কবিতা জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। তো আমি তোমাদেরকে শুরুতে কবিতাটির মূল ভাবটি একটু আলোচনা করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জ্বরে। অর্থাৎ সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, অর্থাৎ মাঠ ঘাট এগুলো কখনো স্তব্ধ হয়ে যাবে না, সেদিনও মানুষ স্বপ্ন দেখবে। অর্থাৎ যেদিন আমি থাকবো না, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জ্বরে। অর্থাৎ স্বপ্ন কখনো পৃথিবী থেকে জ্বরে যায় না, মানুষ হয়তো চলে যায়। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচে গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন, কবি যেদিন থাকবেন না পৃথিবীতে, সেদিনও চালতা ফুল ভিজবে শিশিরের জলে এবং নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচারাও গান গাইবে, হয়তো কবি থাকবেন না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জ্বরে। চারদিকে শান্ত বাতি, বীজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া দুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ বেবিলন একটা প্রাচীন সভ্যতা, ওই প্রাচীন সভ্যতা হয়তো বিলীন হয়ে গেছে কালের গর্ভে, কিন্তু মানুষের স্বপ্নগুলো বেঁচে থাকে আমৃত্যু। বা পৃথিবী যতদিন টিকে আছে মানুষের স্বপ্নগুলো বেঁচে থাকবে এবং খেয়াল নৌকাগুলো বরাবরের মতোই এপার ওপার করতে থাকবে, চরের খুব কাছে এসে লাগবে। এই যে এইসব গল্প বেঁচে থাকবে চিরকাল। অর্থাৎ এই গল্পগুলো, এই ঘটনাগুলো, আমাদের এই জীবনের চাঞ্চলতা, এগুলো আবহমান কাল ধরে চলতে থাকবে। হয়তো আজ আমি আছি, কাল থাকবো না। নতুন কোনো মানুষের পৃথিবীতে জন্মগ্রহণ করবে, নতুন কোনো মানুষ নতুন নতুন স্বপ্ন দেখবে, এই পৃথিবীকে রাখবে কর্মচঞ্চল। তো এই গল্পের মূল কথা কিন্তু এটাই যে আমরা হয়তো পৃথিবীতে থাকবো না, প্রকৃতির নানান বিষয়গুলো পৃথিবীতে ঠিকই থাকবে, মানুষের স্বপ্নগুলো থাকবে, শুধু মানুষ পরিবর্তন হবে। তো তোমরা যদি এই কবিতাটার এই মূল বাণীটা, মর্ম বাণীটা যদি তোমরা মনে রাখো, তাহলে খুব সহজেই যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। আমাদের স্টুডেন্টরা একটা ভুল করে যে সৃজনশীল প্রশ্ন তারা বিভিন্ন গাইড অনুসরণ করে মুখস্থ করার চেষ্টা করে, যেটা একদমই ঠিক না। কাজেই মূল যে পাঠ্য বই তোমাদের রয়েছে, গল্প বা কবিতা, সেটা ভালোভাবে পড়বে এবং তার অর্থগুলো বুঝে নেবে, মূল যে মেসেজটা সেটা মাথায় গেঁথে নেবে, সারমর্মটা। তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি তার উত্তর দিতে পারবে। তো আমি তো ওদেরকে একটি সৃজনশীল প্রশ্নের উদাহরণ দিয়ে বিষয়টা আর একটু পরিষ্কার করি। যেমন এখানে একটি অনুচ্ছেদ রয়েছে বা একটা নমুনা প্রশ্ন রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কথা সাহিত্যে প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন। বিশেষ করে পথের পাঁচালী ও আরণ্যক উপন্যাসে প্রকৃতি চিরকালের নবীন রূপে আবির্ভূত হয়েছে। অপু, দুর্গা এবং আরও অনেকে সেই চিরন্তন প্রকৃতির সন্তান। এরা যায় আসে থাকে না, কিন্তু প্রকৃতির চিরকালই নানা রূপ রস গন্ধ বর্ণে বিরাজমান থাকে। এখানে ওই কবিতাটির সাথে মিল রেখেই অন্য একটি ঘটনার অবতারণা করা হয়েছে। এখন দেখি এর আলোকে কি প্রশ্নগুলো করা হয়েছে। কি ছাই হয়ে গেছে। তো এটা সরাসরি একটা ছোট্ট প্রশ্ন যা আমরা কবিতা থেকে পেয়েছি। পৃথিবীর এইসব গল্প বেচেরো বেচিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন। অর্থাৎ
পৃথিবীর এইসব গল্প আমরা কবিতায় কি পড়েছি, যে এইসব গল্প বলতে কবি কি বুঝিয়েছেন? এই যে খেয়াঘাটে প্রতিদিন নৌকা পারাপার, প্রকৃতির যে চিরদিন বেঁচে থাকা লক্ষ্মী পেঁচাগুলো গান গাওয়া, হ্যাঁ, তারপর নক্ষত্রগুলো ঠিকই আকাশে প্রতিদিন দেখা দিবে, স্বপ্নগুলো মানুষ বেঁচে থাকবে, এই বিষয়গুলি কিন্তু লেখক এখানে অবতারণা করেছেন। এই গল্পগুলোই চিরকাল বেঁচে থাকবে, অর্থাৎ নক্ষত্রগুলো আকাশে থাকবেই, লক্ষ্মী পেঁচাগুলো সন্ধ্যায় তাদের ডানা জাপটাবেই, এবং নৌকা খেয়া পারাপার এগুলো চলমান থাকবেই। তিনি এই যে চিরকাল বেঁচে রবে চিরকাল বলতে তিনি এই কথাগুলি কিন্তু আসলে বুঝিয়েছেন। তোমরা যদি এই কথাগুলো একটু গুছিয়ে লেখো তাহলে কিন্তু উত্তর হয়ে যায়। এর জন্য কিন্তু প্রশ্ন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই বা উত্তর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তারপরে প্রশ্ন কি বলেছে? উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো। তাহলে আমরা ওই উদ্দীপকেও আমরা দেখলাম যে পথের পাঁচালীতে আরণ্যক উপন্যাসে প্রকৃতির যে নানা রূপ তিনি অবতারণা করেছেন। আবার আমরা কবিতায়ও এই একটা জিনিসই কিন্তু দেখি যে তিনিও কিন্তু প্রকৃতিকেই উপমা হিসেবে এনেছেন, লক্ষ্মী পেঁচা, খেয়াপার, তারপর নক্ষত্র, এই যে প্রকৃতির যে মিল সাদৃশ্য, এগুলো এই যে দুই তিনটা পয়েন্ট আমি বললাম, এই সাদৃশ্যটাই কিন্তু এই অনুচ্ছেদ এবং কবিতার মধ্যে রয়েছে। তো এগুলো উত্তর দেওয়ার জন্য কিন্তু আসলে উত্তর মুখস্থ করার প্রয়োজন নেই, বাজার থেকে গাইড পড়ে এগুলো কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই। যদি তুমি একটু কবিতাটা বুঝে নাও, বুঝে পড়ো, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু তার উত্তর দিতে পারো। এর জন্য মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলেছে, যে কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা। কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনটা কি? এই যে যুগের পর যুগ বদলায়, এবং আমরা আরো একটি প্রশ্ন দেখি, ঘ নম্বর কি বলেছে, কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তন সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা। কবিতায় কিন্তু সভ্যতার বিবর্তন, অর্থাৎ এই যে যুগের পর যুগ, অর্থাৎ এই যে ব্যাবিলনীয় সভ্যতা, সিরীয় সভ্যতার কথা বলেছেন, সভ্যতা এই যে পরিবর্তন, এখন ব্যাবিলনীয় সভ্যতা নেই, সিরীয় সভ্যতা নেই, নতুন নতুন সভ্যতা গড়ে উঠেছে, আমরা কবিতায় সেটা দেখি, উদ্দীপকেও তাই। এই যে প্রকৃতির চিরকালই নানা রূপ রস গন্ধ বর্ণে বিরাজমান থাকে, অর্থাৎ প্রকৃতির এই যে বাস্তব চিত্র, অর্থাৎ সভ্যতা, মানুষের গড়ে তোলা সভ্যতা পরিবর্তন হয়, কিন্তু প্রকৃতির যে নিয়ম সেটা কিন্তু অপরিবর্তনই থাকে, সেটা কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স হয় না বা পরিবর্তন হয় না। আমরা হয়তো হাতের নৌকার জায়গায় কলের নৌকা দেখি, এই তারপরে আগের যে ঘরবাড়ি আসবাবপত্র সেগুলোর মধ্যে হয়তো নকশাগত পরিবর্তন দেখি। এই যে শুধু সভ্যতার এই বিবর্তন, একটা বাহ্যিক কিছু পরিবর্তন হয়, কিন্তু যুগে যুগে একই থাকে। তো ব্যাবিলনীয় সভ্যতা বা সিরীয় সভ্যতা কালের গর্ভে যেমন হারিয়ে গিয়েছে, নতুন নতুন সভ্যতা, সেখানে আবার নতুন সভ্যতা গড়ে উঠেছে। অর্থাৎ কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন, পৃথিবীর কোনো কিছু আসলে থেমে থাকে না কারোর জন্য। মানুষ পৃথিবীতে আসে চলে যায়, কিন্তু সভ্যতার যে প্রবাহমানতা, অর্থাৎ নতুন নতুন সভ্যতা গড়ে ওঠা, সেটা কিন্তু বিরাজমান। প্রাচীন সভ্যতাগুলো ধ্বংস হয়ে গিয়েছে, আবার নতুন সভ্যতা তৈরি হয়েছে সেই জায়গায়। অর্থাৎ তিনি এই মেসেজটাই এখানে দিতে চেয়েছেন যে সভ্যতার বিবর্তন এটা একটা চলমান অবস্থা, এটা কখনো থেমে থাকে না, মানুষ আসে যায়, এটাই প্রকৃতির নিয়ম। তো তোমরা যদি যে কোনো গল্প বা কবিতার মূল যে মেসেজটা সে যদি মাথায় রাখতে পারো, তাহলে পরীক্ষায় যত রকমভাবে সৃজনশীল প্রশ্ন আসুক কেন তার উত্তর দিতে পারবে আমি আশা করি। তো মুখস্থবিদ্যা থেকে বেরিয়ে আসো, সৃজনশীল পদ্ধতি, নিজের সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে নিজের সৃজনশীলতাকে বৃদ্ধি করো, যাতে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।